নমস্কার। আজ যে গল্পটি পড়ে শোনাবো সেটি জগদীশচন্দ্র গুপ্তের লেখা বেলোয়ারি টোপ। ঢেকির উপর বসিয়া চা খাইতেছিলাম। চা জিনিসটা অপবিত্র, ম্লেচ্ছের খাদ্য। খাওয়াটা ম্লেচ্ছাচারণ এবং তৈরি চা অস্পৃশ্য জিনিস। এই হৃদয় বিদারক নিদারুণ মিথ্যা অপবাদ দিয়া পিসিমা তাহাকে বাড়ি হইতে একেবারে বাহির করিয়া দিতে প্রাণপণ করিয়াছিলেন। কিন্তু আমার শ্লেষাবৃত্তির ভয়ে নিতান্তই সে অসাধ্য সাধন করিতে না পারিয়া তাহাকে সরঞ্জামসহ 50 হাত দূরবর্তী ঢিকিশালায় নির্বাসিত করিয়া দিয়াছেন। উপকরণ চা, চিনি, দুধ, জল। স্বতন্ত্রভাবে যেখানে সেখানে রাখো, তাহাতে পিসিমার আপত্তি নাই, কিন্তু ওই দ্রব্যগুলি মিশাইয়া সজল ও উষ্ণ করিয়া তুলিলেই সেটি খ্রিস্টানি কাণ্ড। নেহাত লাথি সহ্য করিতে হয় বলিয়াই বোধ করি পিসিমার হিন্দু ঢেকি আমার এই খ্রিস্টানি কাণ্ডটাকে নীরবে সহ্য করিত। সে ক্রুদ্ধ হইয়া লেজ তুলিয়া গা ঝাড়া দিলেই আমি আস্তা করিয়া যাইয়া পড়িতাম। যাই হোক, চা খাইতেছিলাম। সম্মুখের উঠানে বসিয়া পীরুদাস এক দৃষ্টে বাছুরের ঘাস খাওয়া দেখিতেছিল। আমি তাহাকে সকৌতুকে প্রশ্ন করিলাম, আচ্ছা পীরু, আমাদের এই গ্রামের নাম পোড়াবৌ হলো কেন? এমন সব ভালো ভালো নাম থাকতে কিনা পোড়াবৌ? কাঞ্চনপুর, সুবর্ণগ্রাম, রতনপুর, রামচন্দ্রপুর, হরিহরনগর, কেমন প্রাণ ভরা চমৎকার সব নাম। ভোরবেলা উঠে গ্রামের নাম করলে কত পুণ্যি। সব থাকতে কিনা পোড়াবো? আর লোকে গ্রামের নাম করে না, বলে হাড়ি ফাটে। বলিয়া হাসিয়া মুখ তুলিয়া দেখিলাম পীরুদাস আমার দিকে খানিকটা সরিয়া আসিয়া যেন থ হইয়া বসিয়া আছে। পীরু বলিল, এ গ্রামের নাম পূর্বে পোড়াবৌ ছিল না বাবু। কেন হলো তা যদি শোনেন তা নিবেদন করি। আমি চায়ের পেয়ালার 3-4টা ঘন ঘন চুমুক দিয়া বলিলাম, বল পীরু, শুনি। পীরু নত চক্ষে খানিক নিঃশব্দ থাকিয়া আমার দিকে চোখ তুলিয়া বলিতে লাগিল, মানুষের মনের দিশা পেলাম না বাবু। এত বয়স হলো, মানুষ যে কি চায় আর কি না চায় আজও আমার ঠাওর হলো না। বলিয়া পীরু ম্লান চক্ষে বাছুরটির দিকে চাহিয়া রইল। আমি শ্রোতা হিসাবে খুবই সহিষ্ণু। পীরুর কোথায় একটা হুঁ দিয়া পেয়ালা নামাইয়া বিড়ি দিয়াশালায় বাহির করিলাম। পীরু বলিতে লাগিল, এই যে বাছুরটা চড়ছে দেখছেন, পেট ভরানো ছাড়া এর আর কোনো কাজ কি আছে? নাই, পেট ভরলেই এ নিশ্চিন্তি। কিন্তু বাবু, মানবের খাই খায় আর মেটে না। ভরা পেটেও যেমন তার খাই খায়, খালি পেটেও তেমনি। একদণ্ড সে নিশ্চিন্তি না। কত যে খাবে, তার কত যে খিদে, তা সে নিজেও জানে না। সে জ্ঞাতি সর্বস্ব খায়, নিজের মাথা খায়, পরের পরকাল খায়, তবু তার আশ মেটে না। বলুন বাবু, হ্যাঁ কি না? আমি সংশয়ের সঙ্গে বলিলাম, হ্যাঁ। কিন্তু আর একটা কথা ভাবুন বাবু, পেটের খিদেই মানুষ যত পাগল না হয়, চোখের খিদে আর মনের খিদেই হয় তার চতুর্গুণ। মানুষের এই মন নিয়েই তো যত মারামারি, কাটাকাটি, পাপের কার্য। আর এ কথাটাও ভাবুন বাবু, ভগবান চোখ আর মন দিয়েছেন, তাতে দিয়েছেন খিদে, তেমনি আবার বুদ্ধি দিয়েছেন, বিবেচনা দিয়েছেন যে মানুষ যেন রয়ে সয়ে কাজ করে। কিন্তু কজন তা করে বাবু?
আমি বলিলাম, খুব কম লোকেই তা করে। তাই? তাহলে দেখুন, মানুষ উঠতে বসতে ভগবানকে এরকম অপমানই করে। ভগবান তাতে নারাজ হয়ে যান, মানুষের তাতে ভালো হয় না। বলুন বাবু, হ্যাঁ কি না? হ্যাঁ, পিরু বলিল। ভালো যে হয় না তারই প্রমাণ এই পোড়া বউগা, বলিয়া পিরু চমকিয়া উঠিল। কর্কশ জিহা বাহির করিয়া বাছুরটা তার পিঠের ঘাম চাটিতে শুরু করিতেছে। বাছুরটিকে ঠেলিয়া দিয়া পিরু বলিতে লাগিল, মানুষের কথা আবার বলি বাবু, 8 আনা মন ধান দেখেছি, তখন মানুষ যেমন ছিল, 6 টাকা মন ধান এখন। এখনো মানুষ ঠিক তেমনি আছে। তখনও লোকের হাহাকার ছিল, এখনো আছে। তখনকার দর আর এখনকার টাকা হলে তবেই হতো সুখ। তখন জিনিস ছিল বেশি, টাকা ছিল কম, তাই তখনও দেশে আকাল হতো, এখনো হয়। বলুন বাবু, হ্যাঁ কি না? হ্যাঁ, বঙ্কিমবাবুর আনন্দমঠে যা পড়েছি তা যদি সত্যি হয়, তবে সেও বড় কঠিন দিনই ছিল। ছিল বই কি, কঠিনই ছিল। তখন এমন লোক ছিল যে খেতে পেত না। আমি বলছি 50-55 বছর আগেকার কথা। এই গাঁয়ের নাম তখন ছিল লক্ষ্মীদিয়া। এই গাঁয়ের লোক তখনও খিদেয় দুঃখ পেয়েছে। কিন্তু একটা কথা আমি ভুল বলেছি বাবু, মাপ করবেন। তখন মানুষের কষ্ট ছিল সত্যি, কিন্তু সে কষ্ট সকলের না, আর রোজকার না। এখন যেন সকলেরই রোজই নাই নাই। আর তখনকার দিনে গণ্ড গায়ের কেমন একটা ছিঁড়ি ছিল, এখন তা দেখতে পাইনি। তখনকার কেউ যদি আজ এ গায়ে আসে, তবে গায়ের চেহারা দেখে চিনতেই পারবে না যে এই সেই লক্ষ্মী দিয়া কি পোড়াবো। যাই বলুন, সে ছিঁড়ি আর নাই। বলুন বাবু, হ্যাঁ কি না? পূর্বের সঙ্গে তুলনায় এই গ্রামের শ্রীবৃদ্ধি কিরূপ পরিবর্তন বা অবনত অবস্থায় আসিয়া দাঁড়াইয়াছে, তাহা তখনকার লোকেই এখন বলিতে পারে। আমি মাত্র 23 বছর আগেকার মানুষ, তাই গ্রামের 60 বছর আগেকার রূপটা ধ্যান করিয়া লইয়া আন্দাজের উপরেই বলিলাম। হ্যাঁ, কই আর তেমন শ্রী। মাঠের মানুষের আর গরুর চেহারা ঠিক একরকম দাঁড়িয়েছে, সবই যেন পোড়া পোড়া। হ্যাঁ, পোড়া পোড়া বই কি, সে চেহারা আর নাই। তখনকার দিনে মানুষের উঠানে দুবা গজাতো না বাবু, ধান মড়াইয়ের চোটে। এখন সব উঠোনেই জঙ্গল। যাকগে সে কথা। আমি যখনকার কথা বলছি, তখন গায়ের মানুষ বিদেশে বেরুতে কেবল লেগেছে। এখন যেমন সবাই বিদেশে, আর বিদেশ এসেছে কাছে। তখন তো এমন ছিল না, তখন বিদেশ ছিল দূর, আর বেরোতো লোক কমই, একটা দুটো কচিত ভবিষ্যৎ। তখন তো রেল ছিল না যে হু হু শব্দে 3 দিনের পর দিনদণ্ডে নিয়ে ফেলবে একেবারে নির্ভয়ে। তখন নদী থাকতো 12 মাস বওতা, খাল বিলেও 12 মাসই জল থাকতো। যাওয়া আসা সবই চলতো নৌকোয় করে, আর ভয়ে প্রাণটা হাতে করে। ঝড় তুফান আর ডাকাত এরাই ছিল নৌকোর জম। ডাকাতের ভয়ে নৌকো সব বহর বেঁধে চলতো। দল ছাড়া একলা নৌকো পেলেই ডাকাতে তাকে মারতো। যা তা হোক বাবু, এ কথা মিছে না যে মানুষের পয়সা তখন কম ছিল। এখনকার মতো লোকে রোজি ভাতে না এ মলেও কাঁচা পয়সার মুখটা তেমন দেখতে পেত না। ওই কাঁচা পয়সার লোভেই তখন মানুষ বিদেশে বেরুতে লেগেছে। দিনাজপুর, রংপুর, জলপাইগুড়ি, ওইসব উত্তর অঞ্চলে। আমাদের এই লক্ষ্মীদের হরিশ ঠাকুর কাঁচা পয়সার লোভে হঠাৎ নিচে উঠে একদিন বউ ছেলে নিয়ে যাত্রা করে নৌকোয় উঠল। তখন বর্ষাকাল। এই নদী দেখছেন ময়না, শেউলি আর ঘাসে ভরা।
ছোড়ারা লাফ দিয়ে এপার ওপার করে। তখন ময়নার এমন হাড়চাটা চেহারা ছিল না। আপনাদের ওই চরের জমির মোড়টায় ময়নার বয়স্তি, ওপারে ঠিক কতখানি। নদী তাহলে কত চওড়া ছিল তা একবার ভেবে দেখুন। বর্ষাকালে তার জলের ডাকে কান পাতা যেত না, এমনি হু হু শব্দ। যা হোক, কাঁচা পয়সার টানে হরিশ বউ ছেলে নিয়ে নৌকায় উঠল। বাড়িতে রেখে গেল বিধবা মেয়ে যোগেশ্বরীকে। যোগেশ্বরীর বছর তিনেকের একটা মেয়ে মৃন্ময়ী, আর তার বছর দেড়েকের একটা ছেলেকে। হরিশ ঠাকুরের যাওয়ার সময় যোগেশ্বরী কেঁদে বলল, বাবা, আমাদের কি উপায় হবে? হরিশ বলল, তোমাদের উপায় রেখে গেলাম ওই গোলাবন্দি করে, আর ওই ঢেঁকি থাকলো, ধান ভানবে আর খাবে। বলে সে মেয়েকে পায়ের ধুলো দিয়ে নিষ্কাতরে যে নৌকায় উঠল। কিন্তু বাবু, হরিশ ঠাকুরের মতো মানুষ বোঝে না যে যাবার সময় মানুষকে অমন গোলা দেখিয়ে যাওয়া তাকে অপমান করা। বলুন বাবু, হ্যাঁ কি না? হ্যাঁ। এদিকে মা আর মেয়ে কান্না শেষ হয় না। নৌকো খোলবার সময় বয়ে যায়, দাঁড়ি বেটা কাচি খুলে ফেলেছে, কিন্তু মেয়ে আর মাকে ছাড়ে না। হরিশ নৌকোর উপর থেকে দাঁত খিচিয়ে তর্জন করতে লাগলো। মেয়েটা হালে বিধবা হয়েছিল, বাপ তাকে ফেলে রেখে বিদেশে যাচ্ছে দেখে তার স্বামীর শোকটাই উদলে উঠল বেশি করে। স্বামী যদি বেঁচে থাকতো তবে তো এমন করে চোখে আঁধার দেখতে হতো না। হরিশ ঠাকুর কেমন যেন একটা দুমুখ চর ধরনের লোক ছিল। চিরদিন একটা মিষ্টি কথা ভুলেও মেয়েটাকে বলতো না। যাবার সময় দুঃখিনী মেয়েটাকে একটা মন বোঝানো কথা বলে গেলেও হয়। কাজটা কি তার উচিত হয়েছিল? বলুন বাবু, হ্যাঁ কি না? না, তা উচিত হয়নি। তা যাই হোক, হরিশের বাস্তনি মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে রেখে ছেলে ভারতকে নিয়ে নৌকায় উঠল। নৌকো ছেড়ে দিল। হরিশ ঠাকুর চেঁচিয়ে চেঁচিয়ে দুগ্গা দুগ্গা করতে লাগলো। জলের টানে নৌকো তীরের মতো ছুটে চলল। যোগেশ্বরীর চোখের জল মুছে ছেলেটাকে কাঁধে করে মেয়েটার হাত ধরে ফিরে এলো। কিন্তু আমরা সেখানেই দাঁড়িয়েই থাকলাম, যেই চলন্ত নৌকোর দিকে চেয়ে। মনটা কেমন খালি হয়ে গেল। চলে যাওয়ার একটা দুঃখ আছে বাবু, যা নিতান্ত নিষ্পরেরও বাজে। বলুন বাবু, হ্যাঁ কি না? হ্যাঁ, তা তো বাজেই। বাজে বই কি। তারপর বর্ষার ওই ভরা নদী, আমরা যেন বুঝতে পারলাম না বাবু, নদীতে যেন জল ধরছে না। বিধবা এই মেয়েটির বুকের চারপাশ তেমনি ভরা জলের ধাক্কায় ভাঙছে। নদীর বাঁক ঘুরে নৌকো চলে গেল। তখন আর একেবারেই দেখা গেল না। তখন আমরা ফিরে এলাম। খানিক এসে একবার পিছন ফিরে চেয়ে দেখলাম নদীর ঘাট যেন খাঁ খাঁ করছে। হরিশ বিদেশে গেল কি করতে তা সেই জানে। মেয়েটা কিন্তু ভাত কাপড়ের দুঃখ কোনোদিনই পায় না। তখনকার দিনে মানুষে মানুষে আপন আপন একটা ভাব ছিল। বলুন বাবু, হ্যাঁ কি না? হ্যাঁ, ছিল বলেই মনে হয়। ছিল বই কি, কিন্তু এখন আর তা নাই। নিজেকে মন দিয়ে বুঝতে পারি বাবু, এমন আপন আপন যেন আর কাউকে লাগে না। যাই হোক, যোগেশ্বরীর ছেলে মেয়েকে মানুষ করতে লাগলো। গায়ের 10 জনই তাকে নিজের মা বোনের মতো চোখে চোখে রাখে, পাহারা দেয়, খোঁজ তল্লাশ করে, বাজার হাট করে দেয়, দরকার হলে বদ্যি ডেকে আনে, ক্ষেতের আপর ঘরে তুলে দেয়। এমনি করে গাঁয়ের লোকই তাকে আগলে রাখে। হরিশ ঠাকুর বর্ষার দিনে আসে, আবার বর্ষা থাকতে থাকতেই চলে যায়। আমরা হরিশের মুখে শুনি দেশ বিদেশের গল্প। কবে কার নৌকো কেমন করে ডাকাতে মেরেছিল তারই কথা। বিদেশি লোকের হৃদ বেরিতের কথা। আর লোকের মুখে শুনি
হরিশের টাকার কথা। হরিশের টাকার নাকি অন্ত নেই। শুনলাম হরিশ সেই বিদেশের উত্তরের পাকা ঘর বাড়ি করেছে, সেখানেই সে থাকবে। এখন নাকি হরিশ বলছে, শুনলাম যে মেয়ের ছেলেটা যদি মানুষ হয়ে দেশের বাড়ি রাখতে পারে বাড়ি থাকবে, না পারে বাড়ি যাবে। শুনে আমার মনে বড় কষ্ট পেলাম। বাপ ঠাকুরদার বাস্তুর মায়া কাটিয়ে হরিশ সেই মুলুকে থাকতে চায় কেন, কোন প্রাণে? কিন্তু অবশেষে কালে হলো তাই। প্রথম প্রথম সে বছর বছর আসতো, তারপর 2-3 বছর পর পর, তারপর একেবারে আসা ছেড়ে দিল। আমরা বলাবলি করতে লাগলাম, হরিশ বলে এমন কাজটা পারলো, আর কেউ পারতো না। কিন্তু এখন দেখছি বাবু, সবাই তা পারে। বলুন বাবু, হ্যাঁ কি না? হ্যাঁ, এখন তো বিদেশে ঘরবাড়ি করে আছে অধিকাংশই। আছে বই কি বাবু, আছে। তা না থাকলে আর গায়ের এমন অরাজক হাদশা হবে কেন? তা যাক, এখন হরিশের কথাই শেষ করি। হরিশ আর গায়ে আসে না, এমনি করেই দিন যায়। হঠাৎ একদিন এক প্রহর বেলা আছে, এমন সময় যোগেশ্বরীরই গলায় মোড়া কান্না শুনে আমরা 10-20 দৌড়ে এলাম। বলি, ব্যাপারটা কি? এসে শুনলাম হরিশ ঠাকুর মারা গেছে। সে যেদিন মারা গেছে তার একদিন পরে তার ব্রাহ্মণী মারা গেছে। দুজনেই ওই এক কলেরাতে। ছেলে ভারত ভালোই আছে। তখন গায়ে গায়ে ডাকের আপিস ছিল না, এ গায়েও ছিল না। ওই নিধিরামপুর থেকে 2.5 ক্রোশ দূর থেকে হরকরে সে মঙ্গলবার মঙ্গলবার ডাকে চিঠি দিয়ে যেত। আমরা চিঠি পড়ে হিসেব করে দেখলাম হরিশ ঠাকুর মারা গেছে আজ 10 দিন। যা হোক, সেদিন যা হবার হয়ে গেল। কিন্তু এর মধ্যে আরো দুটো ঘটনা ঘটে গেছে। মৃন্ময় আর ভারতের বিয়ে। তখনকার দিনে বাবু, বিয়ে এর ছেলে ছিল সস্তা, মেয়ে ছিল আকড়া। টাকা দিয়ে মেয়ে নিয়ে যেতে হতো। এই টাকা চাওয়া আর দেওয়া নিয়ে কথা কাটাকাটি চলতে চলতে মৃন্ময়ের বয়স 10 উধরে 11 হয়ে গেল। এখন ঘরে ঘরে 17-18 বছরের আইবুড়ো মেয়েরা বেশ স্বাচ্ছন্দ্যে আছে। বড় হয়েছে বলে তাদের বাপ মার কি তাদের নিজেরও কোনো ভাবনাই নেই যেন। বলুন বাবু, হ্যাঁ কি না? হ্যাঁ, তা তো আছে। আছে বই কি, কিন্তু তখন 10 উধরে 11 পড়লে মানুষের হাত মাথায় উঠে যেত। আর তার গঞ্জনা ছিল কি কম? গঞ্জনার জ্বালায় লোকে গলায় দড়ি দিতে দৌড়াতো। যোগেশ্বরী ছিল বোকাশোকা আর বেজায় ঢিলে মানুষ। বিধবা আর একা হলেও যে কাজটা সে পারত তাও যেন তার ভুল হয়ে যেত। ছেলের ঘর বাঁচতে বাঁচতে, মেয়ের দর কষতে কষতে, হবে হচ্ছে এটা নয় ওটা করতে করতে মৃন্ময়ী 11ই পড়ল। তখন লেগে গেল হুড়োহুড়ি তাড়াতাড়ি। লোকের গঞ্জনায় যেন পাগল হয়ে যোগেশ্বরী মৃন্ময়ীর বিয়ে দিল এক সেকেলে বুড়োর সঙ্গে। তাতে দেশের লোকের মাথায় পোকা মরল, কিন্তু দেশের লোকের আশীর্বাদ পেয়েও বুড়ো বেশি দিন টিকল না। মৃন্ময়ী বিধবা হয়ে মায়ের কাছে এলো। তখন সে 12 উতরে মাত্র 13ই পড়েছে। আর একটা কথা বাবু, তখনকার দিনে বিধবা হওয়াটা কেমন ধাত শোয়া মতো ছিল, কিন্তু আজকাল সেটা যেন কারুরই ধাতে সয় না। বলুন বাবু, হ্যাঁ কি না? পূর্বে বৈধব্য সকলেরই ধাতে সহ্য হইত, এখনো পূর্ববৎ সহ্য হয় কি না তাহা সহসা অনুমান করিতে না পারিয়া পীরুর প্রশ্নের উত্তরে কিছুক্ষণ নিরুত্তর রহিলাম। খানিক ভাবিয়া বলিলাম, তা হবে। পীরু বলিল, তাই
বুড়ো বুড়ো বিধবারও এখন বিয়ে হয় শুনি, কিন্তু তখনকার দিনে আতুরে মেয়ে বিধবা হলেও তার আবার বিয়ের কথা লোকে মনে আনতেও পারতো না। হিন্দুর সনাতন শাস্ত্র এবং সনাতন প্রথার প্রতি আমার মনের টান নাই, তাদের বিরুদ্ধে আমার আক্রোশও নাই। বাহিরের জিনিস বলিয়া নির্লিপ্ত চিত্তে ওইগুলিকে বাহিরে রাখিয়া দিয়াছি। শাস্ত্রে প্রথার গরমিল, শাস্ত্রে শাস্ত্রে পদে পদে গরমিল, কাজে কোথায় গরমিল। চারিদিককার অসংখ্য সেই গরমিলের গোলক ধাঁধার মধ্যে প্রবেশ করিবার অনিচ্ছাতে আরও 10 জনের মতো আমিও হিন্দুর, এমনকি মানুষই ধর্মাধর্ম আচার বিচার বিষয়ে একেবারে নিস্পৃহ। ধর্ম মানে আর যাহাকে মানুষের দুঃখের হ্রাস হয় তাহাই কর্তব্য, এই শেষ সিদ্ধান্ত করিয়া আমি বসিয়া আছি। পিরুর কথার উত্তরে অনেক কথাই বলিবার ছিল। বৈদব্য কেহ সইতেছে না, তারও সে হেতুর মর্মের কথাটা বলিতে পারিতাম, কিন্তু পথে চলিতে চলিতে গুরুবার অথচ অনাবশ্যক যে বস্তুটি অক্লেশে এড়ানো যায় তাহাকে ধাক্কা দিয়া দিয়া সঙ্গে সাথী করিয়া লওয়া নির্বুদ্ধিতা। বলিলাম, তারপর মৃন্ময়ীর কি হলো? পিরু কাঁধের গামছাখানা ডান দিক হইতে বাঁ দিকে আনিয়া বলিতে লাগিল, তারপর অনেকদিন যোগেশ্বরীর মন খুব খারাপ করে থাকলো। মেয়ের মুখের দিকে চাইলেই তার চোখ ছল ছল করে। কেঁদে কেটে ভারতকে সে চিঠি লিখল, বউটিকে নিয়ে একবার আয় ভাই, তাকে আমি দেখি নাই, যদি তোদের মুখ দেখেও আমার বুকের আগুন নেবে। বউ নিয়ে ভারত দেশের বাড়িতে এলো, এসেই বলল 6 মাস থাকবে, বেশি দিন থাকবার জো নেই, সেখানে কাজ বিস্তর, জোত জমা তেজারতি কত কি। দেখলাম ছেলেটি বেশ সুপুষে, তার বাপের মতো কাঠখোট্টা নয়, বউটাও চমৎকার লক্ষ্মী। বাড়িতে শুনলাম বউটা সন্তান হবে এই 3 মাস। যোগেশ্বরীর ভাই আর ভাজপে যেন হাতে সজ্ঞ পেল, মৃন্ময়ীও তাই। মায়ে ঝিয়ে একেবারে অস্থির হয়ে বেড়াতে লাগলো। তাদের কি খাওয়াবে, কেমন করে তুষ্ট করবে, রক্তের টান তো ছিলই, তার উপর তারা গরিবের বউঝি, ওরা বড় লোক, ওদের অন্যেই মৃন্ময়ীর মা মানুষ, দয়া করে ওরা এসেছে, যদি কষ্ট পেয়ে না যায়। ভারত সময় মতো খায় দায় আর বউটিকে নিয়ে মত্ত হয়ে থাকে। ভারতের 6 মাসের মধ্যে 2 মাস এমনি করেই কাটল, কিন্তু তারপরই এমন একটা কাণ্ড ঘটে গেল যার দুঃখ এখনো আমার যায় নাই বাবু। কাণ্ডটা ঘটল সত্যি, কিন্তু না ঘটলেও তা কারো কিছু হানি হতো না। যদি বলেন ঘটালেন ভগবান, কিন্তু সেটা বড় শক্ত কথা বাবু, সে কথার ফয়সালা আমরা করতে পারিনি। পিরু খানিক চোখের পলক ফেলা বন্ধ রাখিয়া নিঃশব্দ থাকিয়া বলিতে লাগিল, যেদিন ঘটনাটা ঘটল বাবু, সেদিন বড় বৃষ্টি, সন্ধে রাত অন্ধকার, আর তেমনি গলদ্ধারে বৃষ্টি। যোগেশ্বরী তার হবিষ্যি ঘরে বসে জপ করছিল, তার ছেলেটি একধারে বসে স্কুলের পড়া করছিল, ভারতের বউ গিরিবালা রান্নাঘরে মাছ ভাত রাঁধছিল। হঠাৎ কি দরকারে সে ভারতের শোবার ঘরে উঠে চৌকাঠে পা দিয়েই দেখল। পিরু থামিল। আমি উৎসুকে তাহার দিকে চাহিয়া রহিলাম, এবং পিরু আর কথা কহে না দেখিয়া উপরন্তু জিজ্ঞাসা করিলাম, ভারতের বউ কি দেখল? উত্তরে পিরু অত্যন্ত বিষণ্ণ সুরে বলিল, বাবু, আপনি আমার মনিব, আপনি ছেলে মানুষ,
কিন্তু গোগড়োর বাচ্চা তো গোগড়োই। মনিবের মুখের সামনে কথাটা উচ্চারণ করব কিনা তাই ভাবছি। আমি মুরব্বীর মতো সদয় কণ্ঠে অভয় দিয়ে বলিলাম, বলো। পিরু সাবধানে এদিক ওদিক দৃষ্টিপাত করিয়া গলা খুব খাটো করিয়া বলিল, দেখল ভারত মৃন্ময়ীর মুখখানা তুলে ধরে হেসে হেসে। আমার কল্পনা ছুটিতেছিল, লাফাইয়া উঠিলাম, বলো কি? পিরু কথা কহিল না। বহুক্ষণ নতমুখে নিস্তব্ধ থাকিয়া যখন সে কথা কহিল, তখন তাহার কণ্ঠস্বর ক্লেশে যেন ভাঙা ভাঙা। বলিল, মানুষের মন কি যে চায় আজও তার দিশে পেলাম না। তা আগেই বলেছি, ভগবান ধম্ম দিয়েছেন, অধম্ম দিয়েছেন, আর মন দিয়েছেন বুঝে নেবার। কিন্তু মানুষ তা বুঝল না বাবু। সব ডুবিয়ে দিয়ে, সব ভাসিয়ে দিয়ে মানুষ ওই কাজটিকে কেন বড় করে তুলেছে তা অনেক ভেবেও ঠিক করতে পারি নাই বাবু। জিনিসটা আছে সত্যি, আর সে ছুটবেই, কিন্তু তার ওজন নাই কেন তা জানি না। মানুষ ইচ্ছে করলেই জিনিসটাকে বশে আনতে পারে। দুনিয়ার সব যদি মিছে হয়, তবু এ কথা মিছে নয় বাবু। এ আপনাকে আমি বলছি, বলুন বাবু, হ্যাঁ কি না? হ্যাঁ। আপনারা তো তা বলবেনই, ভদ্রলোক, লেখাপড়া শিখেছেন। আমরা চাষা মানুষ, আমরাও তাই বলি। তারপর কি হলো? বউটি তাই দেখে যেমন গিয়েছিল তেমনি শব্দটি না করে চুপচাপ ফিরে এলো। কিছুক্ষণ পরে ও ঘরের বারান্দা থেকে যোগেশ্বরী ডেকে বলল, ভাত পুড়ে যে ছাই হয়ে গেল বউ, ঘুমুলি নাকি? অনেকবার ডেকেও সাড়া না পেয়ে যোগেশ্বরী ভারতকে ডেকে রান্নাঘরে তোদারাকে পাঠিয়ে দিল। ভারত এসে দেখল বউ খালি খুঁটি ঠেস দিয়ে ঠায় বসে আছে, উনুনের উপর হাঁড়ি চাপানো। মানুষের মনের ভাব আমরা ভালো বুঝি নে বাবু। বউটার তখন মনের কি ভাব হলো তাও জানি নে, আর কি করে যে ওদের অভিযোগ ঘটল তাও জানি নে। মৃন্ময়ী সমস্ত মেয়ে, মামির সুখ দেখে তার সুখের লোভ হতে পারে না এমন নয়, কিন্তু ভারত তাকে গায়ে পড়ে টেনেছিল এ নিশ্চয়। ছোঁয়া দিয়ে ছুঁয়ে, চাউনি দিয়ে হাসি কেড়ে সমস্ত মেয়েকে পাগল করে তোলা কিছু কঠিন তো না। বলুন বাবু, হ্যাঁ কি না? হ্যাঁ। আমার মনে হয় কি জানেন বাবু, তাই ঘটেছিল। আপনা আপনির মধ্যে গা ঘেঁষাঘেঁষিতে যাদের ধর্মজ্ঞান নেই আর আপন পর হুঁশ নাই, তারাই তো ওই কাজ করবেই, ইচ্ছে করে ঘেঁষে আসবে। যোগেশ্বরী বুঝ সুঝের তাল সামালি লোক ছিল না। সে এমনি ধারা আলগা মানুষ ছিল যে যা চোখে দেখতো তাও যেন তার মনের নাগাল পেত না। বাইরের হাব ভাব লক্ষণ দেখে ভিতরের খবর পাওয়া তো তার পক্ষে একেবারে অসম্ভব। বইয়ের ভাবগতিক দেখে ভারতের কেমন সন্দেহ হলো। সে সাবধান হলো, কিন্তু সকল দিক সাবধান হলে তবেই তো দিক বাঁচত। মৃন্ময়ী হঠাৎ একদিন মামাকে মামা বলে ডাকা ছেড়ে দিল। তা তো দিলই, এমনকি ভারতের সামনে যেন আসতেই চায় না এমনি লজ্জা। তাই দেখে যোগেশ্বরী রেগে রুখে উঠে বলল, মেনি, তোর কি হলো লো? মামার সামনে বেরোস নি যে? যোগেশ্বরীর ভয় হলো মৃন্ময়ী এ হঠাৎ গুটিয়ে আসাতে অনাদার হলো মনে করে ভারত রাগ না করে। কিন্তু একেবারে ভুল বাবু, সব একেবারে ভুল। মৃন্ময়ীর এ লজ্জা যে কিসের লজ্জা তা বোঝবার সাথে যোগেশ্বরী ছিল না। এই লজ্জা তার পুরুষের কাছে প্রথম লজ্জা ত্যাগের লজ্জা।
এরপর মৃন্ময়ীর মুখে মামা ডাক্তার তার তেমন করে ফুটলই না। যোগেশ্বরী তাকে বকতে লাগলো। বকতে বকতে হঠাৎ একদিন যোগেশ্বরীর মাথায় বাজ ভেঙে পড়ল, যার আগুনে তার ভিতর বার পুড়ে একেবারে ছাড় হয়ে গেল। পাপ আর পাড়া, বেরোবেই বাবু। মাস্টার 5 পরে যোগেশ্বরী ধরে ফেলল যে, কথাটা স্পষ্ট করে নাই বললাম বাবু। যোগেশ্বরী কোনায় কোনায় কেঁদে বেড়াতে লাগলো। খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিল। নিজের মনেই ভেবে দেখুন বাবু, এই পাপ আর এই পাপের লজ্জা গোপন করতে কত বড় একটা পাপ কার্যের দরকার। যোগেশ্বরী একেবারে পাগলের মতো বেঠিক হয়ে উঠল। বাবু, কথাটা ভাবতেও যেন দম বন্ধ হয়ে আসে। সর্বনাশ যে এত দূর এগিয়ে গেছে, বউটা তখনই তা জানতে পারে নাই। তবে খুব বেশি দিন অজানাও আর থাকলো না। ভারত ফাঁকে ফাঁকে বেড়ায়, ছিপ ফেলে, মাছ ধরে, পাড়ায় পাড়ায় দাবা পাশা খেলে, যেন সে কিছুর মধ্যেই নেই। মেয়ের মুখে সব জানতে পেরেও যোগেশ্বরী ভাইকে মুখ ফুটে কিছু বলতে পারল না। কিন্তু ভাবুন বাবু, এইটা যদি ঠিক উল্টো হয়ে ঘটত, খুন হোক না হোক, ভারত তার বউকে ত্যাগ করতো কিনা? বলুন বাবু, ত্যাগ করতো কিনা? করতই তো বলিয়া আমি অন্যদিকে মুখ ফিরাইলাম। জোয়ান পুরুষ আমি, এবং সেই হিসাবে ভারতেরই সমধর্মী। ইহারই অকারণ একটা লজ্জা যেন জোর করিয়া আমার মুখ ঠেলিয়া অন্যদিকে ফিরাইয়া দিল। পিরুর কণ্ঠস্বরে এমনি একটা ক্ষমাহীন আক্রোশের তেজ ছিল। পিরু বলিতে লাগিল, স্বামী এত বড় দাগাটা তাকে দিল, এমন অবিশ্বাসে ইতর কাজটা স্বামী করল। বউটা শুধু কেঁদে কেঁদে চক্ষু দুটি অন্ধ করে ফেলল। একটি কোথাও সে বলল না যে তুমি এ কাজ করলে কেন, কি আর কিছু। তারপর যে ব্যাপারটা ঘটল তা আমি বলবো আপনাকে, কিন্তু তার আগে সতীর উদ্দেশ্যে দণ্ডবোধ করে নেব বলিয়া পিরু উপুর হইয়া পড়িয়া মাটিতে মাথা ঠেকাইয়া সতীর পায়ে গভীর শ্রদ্ধার একটা প্রণাম নিবেদন করিল। যখন সে মুখ তুলিল, তখন তার চোখ ভিতরকার জলের ঝাপটায় রাঙা হইয়া উঠিয়াছে। রক্তবর্ণ চক্ষে সোজা আমার দিকে চাহিয়া পিরু বলিতে লাগিল, 2-3 দিন চুপ করে থেকে চোখের জল ফেলে ফেলে 8 মাসের পোয়াতি বউটা একদিন দরজায় খিল এঁটে দিয়ে নিজেরই কাপড়ে আগুন লাগিয়ে দিল। তখনই কারো নজরে পড়ে নাই। আগুন কিছুক্ষণ জ্বলবার পর হঠাৎ ঘরের ভেতর থেকে ধোঁয়া আর ধোঁয়ার সঙ্গে মানুষ পোড়ার দুর্গন্ধ বেরুচ্ছে দেখে, কি হলো দেখো দেখো করতে করতে এসে যখন দরজা ভেঙে লোকজন ঘরে ঢুকলো, তখন পোড়া শেষ। বউটা খাচ্ছে। সেই থেকে গায়ের নাম পোড়া বউ বলিয়া পিরু নিঃশ্বাস ছাড়িয়া কাঁপিতে কাঁপিতে উঠিয়া দাঁড়াইল। গামছা দিয়া চোখ মুছিয়া ফেলিয়া বলিতে লাগিল, বেশ করে, লোকে এ গায়ের নাম করে না। নমস্কার। এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম সেটি জগদীশচন্দ্র গুপ্তের লেখা বেলোয়ারি টোপ। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন।